এখন তো সুস্থ আছেন নাকি? যাক আল্লাহ সুস্থ করে দিক, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমরা একটু অন্যভাবে বা একটু টেকনিক্যালি কাজগুলো করব। ঠিক আছে, সাপোজ আমি একটা পেইন্ট ওপেন করি। ওটা আমি আসতেছি, ওখানে আসতেছি। ধরেন এটা আমার টোটাল একটা ওয়েবসাইট, ঠিক আছে, বা কালকে যে প্রজেক্টের কথা বলছিলাম সেরকম একটা প্রজেক্ট। এর ভিতরে এরকম একটা সেকশন থাকবে, তাই তো, একটা রো থাকবে, তার নিচে ধরেন এতটুকু আরেকটা রো থাকবে, দুইটা। এরপরে এখানে মনে করেন আরেকটা রো থাকবে, তিনটা। ধরেন এই এই কটা রো। আর এখানে যে রো গুলো ধরেন এরকম থাকলো আর কি, সিম্পল করলাম। আর সিম্পলটা বুঝলে ডিফিকাল্টটা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এখন টেকনিকটা কি অবলম্বন করব সেটা হচ্ছে যে আমি এই টোটাল টেবিলটার হাইটটা দিব না, টেবিলের কোনো হাইট দেব না আপাতত। ঠিক আছে, হাইট না দিয়ে আমি রো গুলো করে 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 যাব। যখন আমি রো কে একটা হাইট দেব তখন অটোমেটিক্যালি টেবিলে ওই হাইটটা নিয়ে নেবে। বুঝাতে পারছি? অটোমেটিক্যালি আমি স্কিপ করে যাব, আপাতত স্কিপ করে যাব। যখন আমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন হিসাব করব যে আমি কতটুকু হাইট টোটাল ব্যবহার করলাম, তখন গিয়ে সে টেবিলকে হাইটটা দিয়ে বসাই দেব। বুঝাতে পারছি? বুঝতে পারছেন সবাই? এই একটা কাজ করবো, এই একটা টেকনিক। 2 নম্বর আরেকটা টেকনিক দেখাবো, আগে এটা দেখে আসি। হাইট কোন সময় আমরা সাধারণত কাউন্ট করি না, লজিক্যালি করা লাগে না। যেমন ডিপ বেস লেআউটে আমরা কখনোই করবো না, আর টেবিল বেস লেআউটে করাটা ভালো, আর না হলে অনেক সময় ভেঙে যায়, করাটা ভালো। সো আমি একটা কাজ করি, এখানে বলে দিলাম, কমেন্ট করে দিলাম, ফার্স্ট রো স্টার্ট এন্ড। অনেকখানি জায়গা তৈরি হয়ে গেছে, কেটে দেই। 2 লাইনকে ট্যাব দিয়ে একটু সরাই নিয়ে আসে জায়গা মতো, দেন এখানে পেস্ট করে দিলাম। এতটুকু তো বোঝেন সবাই? আচ্ছা, এখন আচ্ছা এটাকে এক ট্যাব সামনে যাবে। এখানে বলে দিলাম উইডথ করে দিলাম সাপোজ 600, আর হাইট আমি স্কিপ করে যাব, কিছুই দেব না আপাতত। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো। সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0, বর্ডার 0। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এবার? এখন এইটা হচ্ছে আমার প্রথম রো, প্রথম রো। এখন আমি হিসাব করব যে আমি প্রথম রোর জন্য কতটুকু হাইট রাখতে চাই। আমার ইচ্ছা মতো আমি হাইট রাখবো, কোনো অসুবিধা নেই। তো প্রথম রোকে যে হাইটটা দেবো সেই হাইটটা এই প্রথম যে টিডি তার ভিতরে আমরা দিয়ে দেবো। বলে দেন। আচ্ছা 200 দিয়ে দিলাম। উইথ চেঞ্জ হবে, উইথ করে দেবো কত, 600। বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, গ্রে। আচ্ছা, সেভ করি, রিলোড করলাম, দেখেন চলে আসছে। এখন এটা কিন্তু টেবিলের হাইট না, এটা হচ্ছে আমার প্রথম রোর হাইট। আচ্ছা, এখন কথা হলো যে এখানে যদি আমি একটা হাইট দিতাম প্রবলেমটা কি হতো দেখেন। এখানে ধরেন আমি 800 হাইট দিলাম, বোঝার খাতিরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। দেখেন এখানে বিজি কালার দিলাম রেড, সেভ দিলাম, রিলোড করলাম, রেড কালারটা পাচ্ছে না। আমি ভিতরে যে একটা রো তৈরি করেছি সে যেহেতু মানে আমি টোটাল 800 পিক্সেলকে যেহেতু ডিস্ট্রিবিউশন করিনি, সমান ভাগ করিনি, সেহেতু ভিতরে আমি একটাকে দিয়েছি, সেই একটাকে সে জোর করে পুরো বড় করে ফেলছে। বুঝাতে পারছি? এই জন্য আপাতত হাইটটা দিবেন না, প্রথম হাইটটা আমি দিব না। না দিয়ে এইরকম যতগুলো আমার রো প্রয়োজন সবগুলো রো করার পরে তখন আমি দেখবো যে টোটাল আমার হাইট কতটুকু হলো, দেন সেটা ক্যালকুলেশন করে এখানে বসাই দেবো।
বুঝতে পারছি? বুঝছেন ভাইয়া? এই প্রবলেমটাই হচ্ছে ভাইয়া, বুঝতে পারছি সেটা। বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি এখানে টোটাল হাইট দেন তাও প্রবলেম নেই। যদি এখানে হাইট দেন, রো কমপ্লিট ছিল, হ্যাঁ সেকেন্ডে রো করে যখন কলাম করছি পরেরগুলিতে করিনি, যখন আমি আউটপুট দেখছি তখন ওইটা ডেভেলপ করে। আচ্ছা, এটাও করতে পারেন। যদি এখানে হাইট দেন কোনো প্রবলেম নেই। হাইট দেওয়ার পরে যতগুলো রো আপনার প্রয়োজন, এখানে রো প্রয়োজন 1টা 2টা 3টা 4টা 5টা রো প্রয়োজন, 5টা রো আগে তৈরি করবেন, দেন আউটপুটটা দেখবেন কি আসলো। ঠিক আছে, তাহলে আর প্রবলেমটা হবে না। বুঝাইতে পারছি সবাইকে? হ্যাঁ, অল্প অল্প করে করতে, এটাই স্ট্যান্ডার্ড যেটা দেখালাম এখন, এটাই স্ট্যান্ডার্ড, এটা করাটা বেটার। হ্যাঁ, প্রথমটা করলাম, দেন আমি সেকেন্ডটাও করে ফেলি। সেকেন্ড রো, আর এখানে কালার দেবো, কি কালার দেওয়া যায়? পিঙ্ক কালার। হাইটটা কমাই দেয়, হাইটটা মনে হয় তো ভালো লাগবে না। 100, এই 800টা উঠাই দেবো, লাগবে না। ক্লিয়ার? চলে আসছে। দেন 3 নম্বর রোটাও করে ফেলি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, চলে আসলো। খুব ইজি। প্রত্যেকটা টেবিল ট্যাগের সাথে, ঠিক আছে? সেটা আমরা মেনটেন, হ্যাঁ আচ্ছা, না দিলে কি কোনো সমস্যা? সমস্যা হবে। আচ্ছা, থার্ড এখানে দিতে পারি কত হাইট? 300। কি কালার দেওয়া যায় এখানে? পার্পল। সেটা কি মেইন টেবিলে যা দিছি, সেল স্পেসিং, সেল প্যাডিং মেইন টেবিলে যা দিছি, সেল টেবিলে কি একই দেওয়া যায়? সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0, বর্ডার 0 ভ্যালু দিয়ে এই 3টা অ্যাট্রিবিউট প্রত্যেকটা টেবিলে দিয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেকটা টেবিলে। তাহলে টেবিলটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর হাইট ওয়েট নিজের মতো যতটুকু প্রয়োজন ততটুকু। তাহলে তো ক্লিয়ার? আচ্ছা, আমি 4টা করি। এখানে কি বলা যায়? ফোর্থ, এখানে কত? হাইট 300ই থাক। এখানে কালার কি দেওয়া যায়? ব্লু। আর 5 নম্বর আরেকটা করে ফেলি, একদম কপিরাইট সেকশন যেটাকে বলে, ছোট্ট একটা সেকশন করে ফেলি। হাইট করে দিলাম 50, ব্ল্যাক। আসছে? এখন আমার প্রয়োজন হলো, এটা একটা কলাম থাকবে, একটা রোর ভিতরে একটাই কলাম থাকবে। সো এটাকে এই অবস্থায় রাখলে কোনো সমস্যা নেই, ভিতরে কন্টেন্ট বসায় দিলেই হয়ে যাচ্ছে। এটাও সেম কথা। এখানে এসে আমার 3টা কলাম করা লাগবে। নেমের জন্য একটা ছোট কলাম করব, স্পেসের জন্য একটা কলাম করব, আর নাম পাশে ইনফরমেশন দেওয়ার জন্য আরেকটা কলাম করব। এভাবে তো করছিলাম। আচ্ছা, যেহেতু 3 নম্বরের ভিতরে আমার ওর সাথে অ্যাড করে দেন, আর বলছিলাম যে ছোট একটা রো নিলে ওখানে ডটগুলি দিতে সুবিধা, ওইটা একটু দেখেন। ওটাও একসাথে সমস্যা নেই। আচ্ছা, থার্ড রোর ভিতরে যেহেতু মাল্টিপল কলাম হবে, সেহেতু থার্ড রোর ভিতরে আমাকে আবার টেবিল নিতে হবে, নেস্টেড টেবিল। সো এই থার্ড রোকেই আমি নেস্টেড টেবিলে, একটা টেবিলে কনভার্ট করে ফেলবো। সো টিডির ভিতরে নেন একটা টেবিল নেন, সরি টেবিল, দেন টিআর টিডি। আচ্ছা, তো যেহেতু আমি টেবিল নিয়েছি, সেহেতু যতবার টেবিল নেব ততবার আমার এই 3টা থাকতে হবে, রেখে দিলাম। আর এই টেবিলটা যেহেতু এই টিডি কে কনভার্ট করে টেবিল বানাইছি, সো এই টিডির হাইট উইথ যা, এই টেবিলের হাইট উইথ সেম টু সেম। ক্লিয়ার? আচ্ছা, সো এটাকে আমি কোনো ফিল কালার দিলাম না, আউটপুটে কোনো পরিবর্তন আসবে না। সো এর ভিতরে আমার প্রয়োজন হচ্ছে 4টা কলাম, 1টা 2টা 3টা 4টা কলাম ডুপ্লিকেট করলাম। 4টা কলাম অর্থাৎ মানে এখানে একটা কলাম, 2টা কলাম, 3টা 4টা কলাম।
সো কলাম যেহেতু তৈরি করবো সেহেতু হাইটের কোনো পরিবর্তন আসবে না, জাস্ট ওয়েটটা ভাঙবে, ওয়েট ভেঙে 4 ভাগ হয়ে যাবে। হ্যাঁ, হাইট তো কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তো যেহেতু হাইট গুলো পরিবর্তন হচ্ছে না সেহেতু আমি হাইট গুলো বলে দিই। কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে, কন্ট্রোল চেপে মাউসে ক্লিক করতে হয়। হাইট করে দেন, কত হাইট থাকবে, কত 300। না বুঝলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। উইথ করে দিলাম, এক এক রকম করে দেবো। প্রথমটা করে দিলাম সাপোজ 100, পরেরটা আচ্ছা 50 করে দিই, এর পরেরটা সাপোজ এটা 50 যেহেতু করছি আর এটা কিছু না করলেও চলবে, একটা কমাই দিই, আমি বুঝাচ্ছি কেন চলবে। 150 হয়ে গেল, বাকি থাকলো কত 600। ওয়েট ভাঙতেছি না, আমি ওয়েট ভাঙতেছি। একটা কাজ করি, আমি এখানে 200 করে দিই, আর এসে চলে গেল, আর থাকে কত 350 মনে হয়, 400 500 600। ক্লিয়ার? তো প্রত্যেকটা বোঝার জন্য আমি আলাদা আলাদা কালার ফিল করে দিই, ডিজি কালার। আচ্ছা, এত কালারের নাম খুঁজে পাচ্ছি না, কালারের নাম নিয়ে আসি। ফ্ল্যাট ইউআই কালার প্লেট। আচ্ছা, এখানে দিয়ে দিলাম একটা কালার, এখানে বলে দিই বিজি কালার, এটা দিয়ে দিই। আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। HTML কালার কোড দিলে ওই সার্চ বাটনে যে আমি HTML কালার কোড দিলে কোনো অসুবিধা নেই, কালার পেজে সব চলে আসছে, সেম এই করেছে আপনার। আমি তো বললাম যে কালারের জন্য আপনি চাইলে হেক্সা কোড ব্যবহার করতে পারেন, এটাকে বলা হয় হেক্সা কোড। চাইলে RGB কোড ব্যবহার করতে পারেন, চাইলে RGBA ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি কালারের নাম ব্যবহার করতে পারেন। আমি ওখানে যে একটা কালার নিলাম, হ্যাঁ, ওইটাই বাকি দুই জায়গায় প্রেস করে আমি যদি এডিট করে আবার কোন কালার হ্যাঁ, দিই, প্রবলেম নেই? কোনো প্রবলেম নেই। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে এই যে যে কিছু কিছু প্রপার্টির ভ্যালু যেগুলা, সেই ভ্যালুগুলো ইচ্ছা মতো দেওয়া যায়, যা খুশি তাই দেওয়া যায়। হ্যাঁ, আমি কালার কোড করতেছিলাম কিন্তু মনে হচ্ছিল ভুল হচ্ছে কিনা বা না ভুলে ভুল কোনো হিসেবে কিছু যাবে কিনা। আসছে। আমি একটা কাজ করি, টোটাল টেবিলটাকে মাঝে নিয়ে আসি, না হলে ভালো লাগতেছে না দেখতে। অ্যালাইন, অ্যালাইন মিডল হয় সেখানে অ্যালাইন ট্যাগ ব্যবহার না করে আমরা যদি টেবিলের আগে সেন্টার কি ব্যবহার করি, কেন তো কষ্ট করতে যাবেন, শুধু শুধু একটা ট্যাগ। সমস্যা নেই তো? সমস্যা নেই, বাট সেন্টার ট্যাগটা নন স্ট্যান্ডার্ড, ওটা বর্তমান ব্যবহার হয় না, বলছিলাম মনে হয়, এটা নন স্ট্যান্ডার্ড ট্যাগ। এখন আমি এখানে নাম লিখে দিলাম, কই এখানে বলে দিলাম, আমরা তো অলরেডি H4 ট্যাগ শিখছি বা বিভিন্ন ট্যাগ আমরা জানি। একটা H4 নিলাম, আমি লিখে দিলাম নেম। ওকে, 2 নম্বর যেটা আছে সেখানে আমি বলে দিলাম একটা ডট। 3 নম্বর যেটা, এখানে আমি আমার নামটা লিখে দিলাম। সেভ করলাম, রিলোড দিলাম, আসছে। কি করতে হবে তাহলে? প্রত্যেকটা টিডিকে, যে টিডির ভিতরে কন্টেন্ট আছে সেই টিডি গুলোকে বলে দিতে হবে ভি অ্যালাইন টপ। বুঝতেছেন? আসলে কি বুঝতেছেন সবাই? মিডল মানে মাঝে। আসছে, চলে আসছে। এইটা তো নিচে চলে আসছে, কারণ হলো যখন আমরা S4 বা হেডিং ট্যাগ নিই তখন তার উপরে নিচে একটু মার্জিন চলে আসে অটোমেটিক্যালি। আচ্ছা, এই ভেজাল না করে আমরা S4 বাদ দিয়ে দিই তাহলে। ফন্টের সাইজ দিয়ে দিতে হবে। আমি ফন্টের সাইজ দিয়ে আমাদের মতো করে হ্যান্ডেল করব, এবার আর প্রবলেমটা থাকবে না। বুঝতে পারছি এবার? খুব ইজি না? খুব ইজি। হ্যাঁ, নেম দিলেন, নেমের পরে এখানে একটা বিআর ট্যাগ দেন, না হলে তো পাশাপাশি চলে আসবে। এরপরে বলে দিলেন ফাদার নেম, এখানে একটা বিআর ট্যাগ দেন, তো এখানে আপনি একটা ক্লোন দিয়ে দিলেন।
আমার মনে আমি চাকরিতে বসি তারপরে পরবর্তীতে ক্লিয়ার? খুব কঠিন নাকি? কঠিন কিচ্ছু না, কোনো আসলেই কঠিন না, বাট আমরা মাথায় নিয়ে এনেছি যে বিষয়টা মনে হয় কঠিন, আসলে কঠিন না, খুব ইজি কাজ। আচ্ছা, এটা ছিল নেস্টেড টেবিলের ব্যবহার। নেস্টেড টেবিল, এই নেস্টেড টেবিল ব্যবহার না করে অন্য একটা পন্থায় এরকম একটা টিডিকে ডিস্ট্রিবিউশন করা যায়। ঠিক আছে, একটা রোর ভিতরে আমি এখানে ধরেন আমি আবার এরকম ডিজাইন করব, এই স্টাইল করব, বাট এখানে আমি কোনো টেবিল ব্যবহার করব না, এটাও পসিবল, এটাও পসিবল। ঠিক আছে, দেখেন সেটা কিভাবে। আচ্ছা, ওটা দেখাইতে গেলে মাথার উপর দিয়ে যাবেন আপনাদের, এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, ওটাকে আমি আলাদা একটা টেবিলে দেখাই, তাহলে আপনাদের প্রবলেম হবে কম। ধরেন এখানে আমি একটা টেবিল নিলাম, এর ভিতরে টিআর, তার ভিতরে টিডি। আচ্ছা, সো এখানে আমি বলে দিলাম, উপর থেকে কপি করে নিয়ে আসি, এত বারবার লিখতে ইচ্ছে করছে না, কপি করি, পেস্ট করি, এর উইথ থাকলো সাপোজ 600 থাকুক, হাইটটা ফাঁকা রাখি। ওকে, এরপরে টিডি কে আমি বলে দিলাম উইথ 600, হাইট সাপোজ আমি 100 করে দিলাম। আর বোঝার ক্ষেত্রে আমি একটা বেজিক কালার দিলাম, কি দেওয়া যায়, পিঙ্ক কালার দিয়ে দিই। আর এখানে আমি বিআরটাকে কয়েকটা বাড়াই দিই যাতে একটু ফাঁকা তৈরি হয়। রিলোড করি, আসছে, আসছে না, আসছে। দেখেন কি করি। সো এটা আমার প্রথম রোর কাজ গেল, আমি আরেকটা রো তৈরি করলাম, সেকেন্ড আরেকটা রো তৈরি করলাম। ওকে, এখানে কালারটা করে দিলাম সাপোজ রেড, রেড করে দিলাম। আমরা বলছিলাম যে এই যে প্রথম রো, এখানে একটা মাত্র কলাম আছে, এখানেও একটা কলাম আছে। যখনই আমরা এই দ্বিতীয় রোর ভিতরে কলামের সংখ্যা 2টা করে ফেলবো নেস্টেড টেবিল ব্যবহার না করে, তখনই তো টেবিলটা ভেঙে যাবে, তাই না? আচ্ছা, করে দেখি আমরা। এখানে আমি ডুপ্লিকেট করলাম, কোন এই নরমালি করা উচিত ছিল এই টিডি কে নেস্টেড টেবিলে কনভার্ট করে তার ভিতরে নেওয়া উচিত ছিল, আমি সেটা না করে আমি সরাসরি 2টা রো তৈরি করে, কলাম তৈরি করে ফেললাম। প্রথম রোর ভিতরে একটা কলাম, দ্বিতীয় রোর ভিতরে 2টা কলাম তৈরি করে ফেললাম, টেবিল ভেঙে যাবে। দেখি আসলে টেবিল ভাঙে কিনা, গ্রিন করে দিলাম, সেভ করি, দেখুন টেবিলটা ভেঙে গেছে, তাই তো? এখন খুব সুন্দরভাবে ভাঙছে, তাই ম্যাম বলে খুব সুন্দরভাবে ভাঙছে। মেইন যে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেটা এখানে পাচ্ছিল। আচ্ছা, এখন একটা উপায় তো আমরা জানি টেবিল ভাঙা রোধ করার, নেস্টেড টেবিল। আরেকটা উপায় আছে, সেই উপায়টা হলো এই যে যে কলামটা, এই যে যে কলামটা, এই কলামটাকে আমি 2 কলামের সমান পাওয়ার দিয়ে দেবো। বুঝতে পারছেন? 2টা কলামের সমান মানে পাওয়ার দিয়ে দেবো, ক্ষমতা দিয়ে দেবো। একে বলে দেবো যে তুমি 2 কলামের সমান জায়গা দখল করো। যেমন আমরা এক্সেল যখন কাজ করছি তখন আমরা মার্জ নিয়ে কাজ করতাম না, 2-3টা সেল একসাথে সিলেক্ট করে মার্জ করতাম, অনেকটা এটা এরকম যে এই টেবিলটাকে মার্জ করে 2 কলামের সমান করে ফেলবো এই কলামটাকে। বুঝতে পারছি? এটা করার জন্য এই যে টেবিলটা, এই যে টিডিটা, এখানে বলে দেবেন কল স্প্যান, কল স্প্যান 2, এই কলামটা স্প্যান হয়ে 2 কলামের সমান হয়ে যাবে। রিলোড করেন, ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, তবে এটা স্ট্যান্ডার্ড না, এটা মাঝে মাঝে যদি দেখেন যে ছোটখাটো কাজ, ওই সমস্ত কাজে এটা ব্যবহার করে ছেড়ে দেবেন। আর যখন দেখবেন বড় কোনো প্রজেক্ট, তখন এই কাজটা করতে যাবেন না, তখন নেস্টেড টেবিল নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কারণ কি কল স্প্যান রো স্প্যান দিয়ে যখন কাজ করবেন, তখন কেউ যদি আপনাকে বলে যে এখানে আরেকটা রো বাড়াই দেন বা এখানে আরেকটা কন্টেন্ট বাড়াই দেন, তখন আপনার পুরো উপর থেকে নিয়ে কল স্প্যান ঠিক করে আসতে হবে,
পুরো টেবিল উপর থেকে নিয়ে কল স্প্যান রো স্প্যান সবগুলো ধরে ধরে ঠিক করতে হবে, সেটা তো অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, তো এটা করতে যাবেন না, বাট দেখাই রাখলাম যদি কোনো সময় ছোটখাটো সিম্পল কোনো কাজের ক্ষেত্রে লাগে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? বুঝছেন ম্যাম? আমি এখানে সেকেন্ড যে রোটা, রোর ভিতরে দুইটা কলম রাখলাম, আর উপরের যে রোটা সে রোর ভিতরে একটা কলম রাখলাম। তো আমরা জানি যে রোর ভিতরে যখন কলমের সংখ্যা বেশি কম হয়ে যায় টেবিলটা ভেঙে যায়, বাস্তবিক পক্ষে ভেঙে গেছিল। সো এটা রোধ করার জন্য যেখানে কলমের সংখ্যা কম সেখানে আমি একটা পাওয়ার দিয়ে দিলাম যে এটা একটা কলম থাকলেও এই জন্য দুইটা কলমের মতো আচরণ করে। এখানে আবার ভেঙে যাবে, আবার এখানে 3 দিয়ে আসতে হবে। খেয়াল করছেন আমি কিন্তু এখানে কাজ করতেছি, এখানে আমার ঠিক করতে হচ্ছে। ওয়েট তাও ভেঙে যাবে, আমি যার ওয়েটটা বলেও দিই তাও ভেঙে যাবে। এটা ভাঙা রোধ করার উপায় হলো দুইটা, হয়তো আপনাকে কল স্প্যান রো স্প্যান ব্যবহার করতে হবে, অন্যথায় নেস্টেড টেবিল ব্যবহার করতে হবে। তবে কল স্প্যান ব্যবহার করা নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড বলা ভুল, এটা ব্যবহার করা ঠিক না। ব্যবহার করতে গেলে অনেক গেজে বেজে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, কাজ করতে কষ্ট হয়। এজন্য নেস্টেড টেবিল ব্যবহার করবেন। নেস্টেড টেবিল ব্যবহার করা খুবই ইজি। ক্লিয়ার? খুব ইজি। তো এটা যখন একটা বা দুইটা রো নিয়ে যখন কাজ করবেন তখন আপনি কল স্প্যান ব্যবহার করেন, কারণ এখানে নেস্টেড টেবিলে আলাদা অনেকগুলো কোড করতে হয়, করলেন না। আর যখন অনেক মাল্টিপল রো নিয়ে কাজ করবেন তখন অবশ্যই নেস্টেড টেবিলে কনভার্ট হয়ে যাবে। সো হ্যাঁ বাইপাসের মতো এগুলো জানা থাকা দরকার। অনেক সময় নেস্টেড টেবিলটা স্ট্যান্ডার্ড, এটাই ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আমরা গত ক্লাসে কাজ করতেছিলাম ফর্ম নিয়ে। চলেন আজকে আমরা ফর্ম নিয়ে কিছু কাজ দেখি। ফর্ম ডট এইচটিএমএল প্র্যাকটিস করতে বলছিলাম, করছিলেন? একটু একটু করলে হবে না, পরিপূর্ণ করতে হবে। আস্তে আস্তে কিন্তু আমরা একটু জটিলের ভিতরে যাচ্ছি বা একটু ডিপের ভিতরে যাচ্ছি। করবেন, অসুবিধা নেই। যদি আগে কোনো কিছু জানা থাকে সেগুলোও করবেন, কোনো অসুবিধা নেই। করবেন, অসুবিধা নেই। ভয়ের কোনো কারণ নাই যে করলে কেউ বকা দিবে নাকি, আমি বকা দিতে পারি না, ভয় নাই, করবেন। প্রবলেম হলে আমি যদি মনে করি যে না করা ঠিক না, আমিই বলে দেবো যেটা করেন না। ক্লিয়ার? আচ্ছা, সো ফর্ম ব্যবহার করার জন্য কি করতে হয়? ফার্স্টে কোন ট্যাগ নিতে হয়? প্রথমে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগটা কেন নেই বুঝে নেই? ফর্ম ট্যাগটা কেমন জানি একটা জায়গা দখল করার জন্য, একটা জায়গা দখল করার জন্য এখানে আমরা ফর্মে এলিমেন্ট ব্যবহার করব। ওকে, যেমন ইউএল ওএল ট্যাগ ব্যবহার করছি, টেবিল ট্যাগ ব্যবহার করছি, ওইরকম। আচ্ছা, এরপরে আমরা যদি ইনপুট করার জন্য সেই জায়গাটা রেখে তৈরি করে দিতে চাই, যে ইউজার চাইলে ইনপুট করতে পারবে, সেজন্য আমাকে যে ট্যাগ নিতে হবে তার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। দেখি আসছে কিনা, চলে আসছে। ক্লিয়ার? এরপর আমরা বলতেছিলাম যে আমাদের তো মাল্টিপল মানে অনেক ধরনের ইনপুট লাগবে। যেমন আমাদের নাম দেওয়ার জন্য এক প্রকারের ইনপুট, ইমেল পাস করার জন্য এক প্রকারের ইনপুট, পাসওয়ার্ড পাস করার জন্য এক প্রকারের ইনপুট। এটা যদি আপনি পাসওয়ার্ডের ইনপুট রাখেন আর যদি এখানে পাসওয়ার্ড লিখতে থাকেন তো সবাই দেখে ফেলবে কি পাসওয়ার্ড দিচ্ছেন, সেটা তো সিকিউর না। এজন্য কোন ইনপুটটা কোন টাইপের কাজের জন্য বা কোন টাইপের ইনপুট সেটা আমাকে বলে দিতে হবে। ক্লিয়ার? সো নরমালি টেক্সট লেখার জন্য বা যে কোনো কিছু লেখার জন্য যে টাইপটা আমরা পাই সেই টাইপটার নাম হচ্ছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে এর ভিতরে আমরা যা খুশি তাই লিখতে পারবো। আচ্ছা, সো এখানে একটা বিআর নেই, এরপর আরেকটা ইনপুট নিলাম, এটাকে টাইপ করে দিলাম, ধরেন এটাকে টাইপ করে দিলাম পাসওয়ার্ড।
ডিফারেন্সটা কি আসে দেখি। এখানে যখন আমরা কোনো কিছু ইনপুট করব সেটা বুলেটিন পয়েন্টের মতো হয়ে যাবে। এখানে আমরা একটা এক্সটেনশন একটাই ইনপুটের কথা না, ইনপুট দুটো নিচে বলে দুটো ফর্ম হয়ে গেছে। ইনপুট দুটো আছে, একটা ফর্মের ভিতরে আছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেন, বলতেছি ফর্ম একটা থাকার কথা কিনা, তাই ফর্ম তো একটাই আছে, আমার ফর্ম তো একটাই আছে, মানে আমার যাবতীয় ইনফরমেশন, আমার যতগুলো ইনফরমেশন একসঙ্গে পাস করা দরকার, ওই সবগুলো ইনফরমেশনের জন্য আমরা একটা ফর্ম ব্যবহার করব। ক্লিয়ার? যেমন ধরেন একটা পেজের ভিতরে একাধিক ফর্ম থাকতে পারে, লগ ইন করার জন্য একটা ফর্ম আর সাইন আপ করার জন্য আরেকটা ফর্ম। লগ ইনের জন্য আপনার প্রয়োজন হবে শুধু ইউজার নেমের পাসওয়ার্ডটা দিয়ে সে মানে সাবমিট করে দিবে, আর সাইন আপ করার জন্য আরো অনেক ইনফরমেশন লাগে। সে একটা ইনফরমেশন একটা প্যাকেজে মনে করেন একটা ফর্ম, বোঝার যে কটা ইনপুট দেব সেই কটার বক্স তৈরি হবে, সে কটা বক্স তৈরি হবে। বোঝার উপায় হলো যে কয়টা ফর্ম আছে, এটা বোঝার উপায় হলো যে সাবমিট বাটন কয়টা আছে, যে কয়টা সাবমিট বাটন সেই কয়টা ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, ম্যাম বললেন যে ব্রেকটা হয়নি, বিয়ারটাকে কাজ করিনি, তাই তো? আমি এটাকে কেটে ফেলি, সাইডে চলে আসছে, কাজ করছে, কাজ অবশ্যই করছে। তো এখানে যদি আমি ডুপ্লিকেট করে আরেকটা বাড়াই দিই তাহলে আরেক লাইন ব্রেক হবে, একটু ফাঁকা তৈরি হবে। সেইখানে আমি কোনো কিছু লিখলে আর দেখা যাচ্ছে না, দেখতে পারবেন না, সুযোগ নেই। এরপরে মনে করেন আমি প্লেস হোল্ডার শিখাইছিলাম মনে হয়, প্লেস হোল্ডার লিখে দিলাম পাসওয়ার্ড, তো বারবার না লিখে ডুপ্লিকেট করে ফেলি। আর এখানে আমি টাইপ করে দিলাম ইমেইল, ইমেইল করে দিলাম। ইমেইল টাইপ দেওয়ার পরে কি আসে দেখেন, ইমেইল করে দিলাম, ইমেইল। এখানে আপনি ABCD দিয়ে যদি আপনি ঝাপসা করার জন্য হলো হ্যাঁ, ঝাপসা করে রাখার জন্য। দেখেন এটার উপর যখন মাউস রাখতেছে তখন আমাকে বলে দিচ্ছে যে এটা কিন্তু অরিজিনাল কোনো ইমেইল না, এখানে ইমেল বুঝাইতে গেলে একটা @ লাগবে। আচ্ছা, এটা একটু বোঝার জন্য আমরা একটা কাজ করি যে আমি তিনটা ইনফরমেশন নিলাম। প্রথমে তার নাম নিলাম, এখানে বলে দিলাম প্লেস হোল্ডারের ভিতরে ইওর নেম, আমি তার নামটা নিলাম, পাসওয়ার্ডটা নিলাম, ইমেলটা নিলাম, তিনটা জিনিস আমি নিলাম। নেওয়ার পরে এটাকে আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য একটা বাটন দেখছেন না, একটা বাটন তৈরি করা হয় সাবমিটের জন্য, একটা বাটন। এই কাজটা করার জন্য যে ট্যাবটা পাই সেই ট্যাবটার নামও বাটন, বাটন ট্যাগ। ওকে, আর বাটন ট্যাবটা বাটন ডাবল ট্যাগ, অর্থাৎ এর ভিতরে কিছু লেখা লাগবে আমাকে, এটা একটা ডাবল ট্যাগ। এখানে আমি বলে দিলাম সাইন আপ। ক্লিয়ার? সাইন আপ। Ctrl+S দিয়ে আমি সেভ করলাম, রিলোড করি, দেখেন বাটনটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আমি কিছু নাম দিলাম, লেখা দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, এখানে আমি ইমেইলের জায়গা বলে দিলাম ABCD। যখনই সাইন আপ করতে যাব দেখবেন সাইন আপটা হবে না, সাইন আপ যখনই করতে যাব সাইন আপ করতে পারবো না, সে আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে যে এটা কোনো ভ্যালিড ইমেইল না, অটোই চলে আসতেছে। এই মেসেজগুলো নিজের মতো করে কাস্টমাইজ করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। যখন ফর্ম ভ্যালিডেশনে কাজ করবো তখন এগুলো শিখবো। তো ব্রাউজার খুব একটা ভ্যালিডেট করতে পারে না। আমি এখানে ABCD আবার দিয়ে দিলাম ABCD, ক্লিক করেন, দেখেন ফর্ম সাবমিট হয়ে গেছে। অবশ্য এটাও কিন্তু একটা ভ্যালিড ইমেল না। ক্লিয়ার? ওই কিছুটা চেক করতে পারতেছে কিন্তু সবগুলো চেক করতে পারতেছে না। আচ্ছা, তো আমরা HTML ইনপুট টাইপস এটা দেখে আসতে বলছিলাম। এখানে অনেক টাইপ আছে, দেখি প্রথমটা বাটন। যদি আমরা ইনপুট টাইপ বাটন দিই, সেম টু সেম এরকম একটা বাটন তৈরি হয়ে যাবে, আর কিছু না। ইনপুট টাইপ বাটন আমাদের খুব একটা লাগে না। দেখে আসেন, আমি যেগুলো লাগে শুরু সেগুলো দেখাচ্ছি। চেক বক্সটা লাগে আমাদের, চেক বক্স।
এখানে দেন ইনপুট টাইপ চেকবক্স। কি হবে, সেভ করলাম, সেভ করার পর রিলোড দিই, একটা চেকবক্স চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, I understand terms and agreement between the two. সাপোজ মনে করেন এখানে আপনি একটা S4 ট্যাগ দিলেন, S4, আর এখানে লিখে দিলেন যে কি লেখা যায়, আচ্ছা এটা বাদ দিস, পরে দেখা, এটা এখানে লিখে দিই, আই এগ্রি Terms. উইথ ইউ, সেভ দিলাম, চলে আসছে। এখন দেখেন আমি যদি ফেসবুকে চলে যাই, facebook.com যদি চলে যাই, এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, একটা জিনিস খেয়াল করেন, এখানে নেই মনে হয় বিষয়টা, Terms and condition. ওটা কই, By clicking sign up, terms and agreement. হ্যাঁ আচ্ছা, এখানে যদি না থাকে, বিভিন্ন গ্রুপে ঢুকতে গেলে স্যার ওটা না, আমি অন্য জিনিস বোঝাতে চাচ্ছি, আমরা দেখে আসি। থিম ফরেস্টে চলে যাই, মানে আমি চাচ্ছি যে এই লেখার উপরে যখন আমি ক্লিক করব, এই লেখার উপরে ক্লিক করব, এখানে ক্লিক করে যাবে। আমি এই লেখার উপরে ক্লিক করব, এখানে ক্লিক করে যাবে। কারণ অনেকে দেখবেন যে খুব ভালো কম্পিউটার তারা ইউজ করতে পারে না, তাদের কষ্ট করে এই পর্যন্ত মাউস আনতে খুব কষ্ট হয়ে যাবে, আছে না এরকম অনেক পাবলিক। আবার দেখা যাচ্ছে যে এখানে অনেক ইনফরমেশন থাকতে পারে, অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে, সো সে আসলে কোনটা কার চেকবক্স সে বুঝতে পারতেছে না। তো সে যদি লেখার উপরে ক্লিক করলে যদি সেই চেকবক্সটা চেক হয়ে যায়, তাহলে বিষয়টা তার জন্য সহজ হয়, ইউজার ফ্রেন্ডলি হয়। এই কাজটা আমরা করব। এখানে তো চলেন তাহলে, এর জন্য প্রথম যে লেখাটা, এই যে লেখাটা, এই লেখাটাকে রাখবো আমরা আরেকটা ট্যাগের ভিতরে, ট্যাগটার নাম হচ্ছে লেভেল ট্যাগ। লেভেল ট্যাগ লেখাটাকে রাখবো হচ্ছে একটা ট্যাগের ভিতরে, সেই ট্যাগটার নাম হচ্ছে লেভেল ট্যাগ। ইনপুটের মতো একটা হ্যাঁ, ইনপুটের মতো আলাদা একটা ট্যাগ। এক্সেলেন্ট ক্লাস। ওকে, লেভেল ট্যাগ নেওয়ার পরে এখনো কোনো কাজ হবে না, কারণ আমরা শুধুমাত্র একটা ট্যাগ নিয়েছি। লেভেল ট্যাগটা হচ্ছে, এখন এই লেভেল ট্যাগটার সাথে আর এই ইনপুট ট্যাগটার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে, বলে দিতে হবে যে এই লেভেলটা হচ্ছে এই ইনপুটের লেভেল। লেভেল মানে তো বোঝেন, এই লেভেলটা হচ্ছে এই ইনপুটের লেভেল। এটা বলে দেওয়ার জন্য ইনপুটের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে আইডি। এরপরে এই ইনপুটের আইডি আর লেভেলের ফর, এই দুইটার ভ্যালু দিয়ে দেবো একই ভ্যালু, সেম ভ্যালু, যে কোনো একটা ভ্যালু দিয়ে দেবো আমরা, আমাদের ইচ্ছা মতো যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি আমরা, সমস্যা নেই। বাট দুটার ভ্যালুটা যেন এক হয়, সেম হয়। যেমন এখানে আমরা বলে দিলাম এগ্রি, এতটুকু কথা বলে দিলাম, যা খুশি দেওয়া যায়, সমস্যা নেই ভ্যালু। আচ্ছা, তাহলে কি করবে, লেভেলটা ফরের মাধ্যমে সে চেক করবে যে এটা কার লেভেল। এই ফর অ্যাট্রিবিউটের মাধ্যমে সে চেক করবে যে এটা কার লেভেল। তখন এই ভ্যালুটা নিয়ে সে খোঁজার ট্রাই করবে যে এই ভ্যালু কোন আইডির ভিতরে দেওয়া আছে, যে আইডির ভিতরে দেওয়া আছে সে সেটাকে চেক করে দেবে। ক্লিয়ার? সেভ করলাম, রিলোড করি, দেখেন এটা হচ্ছে আমার লেভেল, ক্লিক করলাম, ক্লিক হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো যে এই লেভেলটাকে আমি কাট করে এখানে নিয়ে আসি, সবার উপরে নিয়ে আসি, সবার উপরে নিয়ে আসলাম, এরপরও কাজ করবে। ক্লিক করি, কাজ করতেছে, সে যেখানে থাকুক আমার দেখার বিষয় নেই, কারণ আমি কানেকশন জুড়ে দিয়েছি ফর এবং আইডির মাধ্যমে। এখন সে যেখানেই থাকুক, ডিবের ভিতরে থাকুক, ডিবের বাইরে থাকুক, অন্য যেখানে মনে হচ্ছে সেখানে থাকুক, কাজ করবে। ক্লিয়ার? ওকে,
তো মোটামুটি আমরা চেক বক্সটা শিখলাম। এরপর আমরা দেখবো ওই যে মেল এবং ফিমেল, মেল এবং ফিমেল। মেল এবং ফিমেল তৈরি করার জন্য সেম টু সেম ইনপুট নিয়ে আসেন, টাইপ করে দেন রেডিও, এটা টাইপ হয়ে যাবে রেডিও। ক্লিয়ার? চলে আসছে। আমি কিছু বিআর দিয়ে আসি, দুইটা বিআর দিয়ে আসি। না, রেডিওর ক্ষেত্রে আপনি এটাই ব্যবহার করতে হবে। এটাকে যদি কাস্টমাইজ করতে যান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এটা নরমালি কাস্টমাইজ করা যায় না। আচ্ছা, এরপর আমি এখানে বলে দিলাম কই মেল, সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। এখন যদি চাই যে এই ইনপুটের সাথে এই মেলের একটা কানেকশন তৈরি করে দেবো, যে মেলে ক্লিক করলে এটা চেক হয়ে যাবে, সেক্ষেত্রে কি করব বলেন তো? এই মেল কথাটাকে লেভেলের ভিতরে রাখবো, তাই না? আমি নিচের লাইনে লিখে দেখতে ভালো লাগবে, লেভেল এর ভিতরে পেস্ট করে দিলাম। আর ইনপুটের ভিতরে একটা আইডি নিব, লেভেলের ভিতরে নিব একটা ফর, আর এটাকে ভ্যালু আমরা সেম টু সেম দিয়ে দেবো। আমি করে দিলাম মেল, সেভ করলাম, রিলোড করি, মেলে ক্লিক করলাম, চেক হচ্ছে। এখন যদি জিজ্ঞাসা করি যে এই রেডিও আর এই চেক বক্স কোনটা কোন কাজে আমরা ব্যবহার করব, বলতে পারবেন? এই দুইটা কোনটা কোন কাজে ব্যবহার করি থাকি আমরা? হ্যাঁ, চেক বক্সটা হলো যখন আমরা মাল্টিপল সিলেক্ট করার প্রয়োজন হবে, যখন আমরা মাল্টিপল সিলেক্ট করার প্রয়োজন হবে অথবা সিলেক্টটা অপশনাল করা হবে, যে চাইলে সিলেক্ট করতে পারে, চাইলে সে না করতে পারে, ওকে সেক্ষেত্রে আমরা চেক বক্স দেব। কারণ রেডিও বাটনে একবার ক্লিক করলে সে ক্লিকটা উঠাইতে পারবেন না, আর চেকে একবার ক্লিক করবেন চেক হবে, আবার ক্লিক করবেন উঠে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা মেল তৈরি করলাম, আমরা ফিমেলটাও তৈরি করে ফেলি। আর একটা ইনপুট নেই, বুঝতে কষ্ট হচ্ছে নাকি? টাইপ করে দিলাম রেডিও, এখানে একটা আইডি দিয়ে দিলাম ফিমেল, এরপরে এখানে একটা লেভেল নেই, এখানে বলে দিলাম ফিমেল, আর এখানে কি দেওয়া লাগবে আমার? ফর ফিমেল। সেভ করি, রিলোড করি। প্রবলেমটা হলো আমি একবার যখন ক্লিক করবো আর উঠাইতে পারতেছি না। অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে আমাকে এই দুইটাকে একটা গ্রুপের ভিতরে রাখতে হবে। আপনি যদি চান যে রেডিও বাটনের এই কটা রেডিও বাটন থেকে যে কোনো একটাকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে ওই সব কয়টা রেডিও বাটনকে একটা গ্রুপের ভিতরে নিয়ে আসতে হয়, একটা সেম গ্রুপে নিয়ে আসতে হয়। আমি যদি এরকম করি যে আই এক্স যেটা আছে ওইটাতে রেডি দিলাম আর এখানে চেক বক্স দিলাম, বুঝতে পারিনি এবার। মানে আই এক্স কিছু এটা আমি আপনার লেভেল দিচ্ছি চেক বক্স আমি মেল করে দিব না, এটা হবে না। কারণ হলো যখন আপনার মাল্টিপল থেকে যে কোনো একটা সিলেক্ট করার বিষয় যখন তার হবে, সেক্ষেত্রে আপনাকে রেডিও করতে হবে। আর যখন মাল্টিপল অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করব, যখন ব্যাপারটা এরকম হবে তখন অবশ্যই রেডিও বাটন তৈরি করতে হবে, ঠিক আছে? আর যখন আপনার একটা অপশন অথবা মাল্টিপল অপশন সিলেক্ট করা, মানে চাইলে সিলেক্ট করব চাইলে সিলেক্ট করব না, ব্যাপারটা এরকম দাঁড়াবে, তখন হচ্ছে চেক বক্স। যেমন আপনাকে বলা হলো যে আপনি কি কি জানেন, উপরে লেখা হলো যে আপনি কি কি জানেন, নিচে বলা হলো যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, ঠিক আছে? অনেকগুলো অপশন দেওয়া হলো, আপনাকে বলা হলো যেটা যারা জানেন চেক মার্ক দিয়ে রাখেন। এখানে মাল্টিপল চেক মার্ক দেওয়া দরকার, তখন দিতে হবে চেক বক্স। ক্লিয়ার? আর যখন বলা হবে জেন্ডার বা এই জাতীয় জেন্ডার, অনেক সময় দেখা যাচ্ছে পেমেন্ট মেথড, আপনি কোন মেথডে পেমেন্ট করতে চান, ব্যাংক ট্রান্সফার না মোবাইল ট্রান্সফার, মাল্টিপল অপশন যে কোনো একটা আপনাকে দিতে হবে, তখন হয়ে যাবে রেডিও। পারবো না, তো এই জন্য আপনাকে শুধুমাত্র এতটুকু করে ফেলে রাখলেই হবে না, এখানে আপনাকে এই যেগুলোকে আপনি একটা গ্রুপের ভিতর রাখতে চান সেগুলোকে একটা, মানে যেগুলোর ভিতরে আপনি একটা সিলেক্ট করতে চান সে সবগুলোকে একটা গ্রুপের ভিতর নিয়ে আসতে হবে। ক্লিয়ার?
কিভাবে আনবো সেটা আনার জন্য এই যে ইনপুট, যে ইনপুট গুলোকে আমরা গ্রুপে রাখতে চাই, প্রত্যেকটা ইনপুটে একটা কমন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে নেম। নেম নেম নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, গ্রুপের নেম। ফিমেলের ক্ষেত্রে যখন করতে হবে তখন যখন আপনি মাল্টিপল যে কোনো একটা চুজ করার বিষয় হবে, ইনপুটের পরে নেম একটা ইনপুটের সাথে একটা নেম নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এটা পরে দেন আগে দেন এটা বিষয় না, ইনপুটের সাথে একটা নেম নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং এখানে একটা কিওয়ার্ড লিখে দেবেন আপনার ইচ্ছা মতো, কিন্তু কিওয়ার্ডটা হতে হবে সেম। বুঝাতে পারছি? সেম। যেমন আমি এখানে বলে দিলাম জেন্ডার, তাহলে এই ইনপুটটা আর এই ইনপুটটা একটা গ্রুপে চলে আসলো, যে গ্রুপের নাম হচ্ছে জেন্ডার। বুঝাতে পারছি? কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, রিলোড করি, ফিমেল চেক দিলাম, মেল চেক দিলাম, ফিমেলটা চলে গেছে। বুঝতে পারছেন কিভাবে করতে হয়? আচ্ছা, সো গেল। এরপরে কি আছে দেখে আসি। ডেট, কালার এগুলো খুব একটা লাগে না। ডেটটা ডেটের আচ্ছা দেখাই, সমস্যা নেই। ইনপুট টাইপ ডেট, এটা দিলে আপনার ডেট চুজ করার একটা অপশন চলে আসবে, ডান পাশে একটা আইকন চলে আসবে, ডেট চুজ করতে পারেন এখান থেকে। শুধু ডেট লিখলে টাইপ হচ্ছে ডেট। সো এটা আমি লাগে না এই জন্য বলতেছি, কারণ এটা আপনার এক এক ব্রাউজারে এক এক ধরনের স্টাইল পায়। এক এক ব্রাউজার, যদিও বর্তমান লেটেস্ট যে ব্রাউজার ভার্সন গুলো তারা খুব সুন্দর স্টাইলে করে দেয় আপনাকে। তবে আপনি যদি চান যে এই স্টাইলটা আপনার মতো করে কাস্টমাইজ করবেন, নিজের মতো একটা ক্যালেন্ডার সেট করবেন, সেক্ষেত্রে আপনাকে ইনপুট টাইপ টেক্সট ব্যবহার করে তার উপরে একটা jQuery ইফেক্ট বসাইতে হবে। বুঝতে পারছি? তখন HTML এ ইনপুট টাইপ টেক্সট থেকে যাবে, বাকি টেক্সট থাকবে, ওটার উপরে একটা jQuery ব্যবহার করতে হবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে। ওটা আমরা শিখবো পরে। এজন্যই বললাম যে এটা খুব একটা লাগে না। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কি ছিল? ফাইলটা লাগে, ইনপুট টাইপ ফাইল এটা লাগে। বুঝতেই পারছেন কি হবে। ইনপুট টাইপ ফাইল মানে হলো, বলা হলো যে আপনার ইমেজটা আপলোড করেন, ইনপুট তো দেখে আছে, সমস্যা কি, আমরা তো করতেছি। ফাইল এতটুকু থাক, সেভ করলাম, চলে আসছে। চুজ ফাইল ক্লিক করলাম, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারবো। বুঝতে পারছি? ইমেজগুলো আপলোড করার জন্য, বা ইমেজ না, শুধু এখান থেকে কোনো ফাইল বা যে কোনো ফাইল, ভিডিও বা ইমেজ যাই হোক না কেন, আপলোড করার জন্য আপনাকে ইনপুটটাই ফাইল দিতে হবে। এখানে অপশন আছে যে আমি যদি বলে দিই যে না শুধুমাত্র এই অ্যাট্রিবিউটস এই এক্সটেনশন এই এক্সটেনশন ফাইলগুলো একটা আপলোড করতে এটা করা যাবে। এটা করার জন্য আপনাকে বুঝতে পারছি, ওটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালিডেশন বসাইতে হবে। ঠিক আছে, ভ্যালিডেশন চেক করাইতে হবে যে যে ফাইলটা আপলোড করলো সেই ফাইলটা কি ডট মানে MP4 নাকি ডট জেপিজি কোনটা আছে না আছে চেক করতে হবে। করা যাবে, সবই পসিবল। ওটাগুলো আমরা শিখবো, সবই আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে? ইনপুট টাইপ হিডেন। এর মানে কি? ইনপুট টাইপ হিডেন মানে কিছুই না, এটা ইনপুট বানাইবেন, হিডেন করে দেবেন, দেখাই যাবে না সেটাকে। ফাইলের নিচে দেখেন কোনো ইনপুট থাকবেই না, এখানে একটা ইনপুট আছে, দেখাই যাচ্ছে না। ইনপুট টাইপ হিডেনটা আমাদের লাগে না, ডেভেলপমেন্ট যারা করে ওনাদের লাগে মাঝে মাঝে ইনপুট টাইপ হিডেনটা। ইনপুট টাইপ ইমেজ, মান্থ, হাবি জাবি অনেক কিছু আছে, এগুলো কিছুই লাগে না, এগুলো লাগে না। সাবমিট এটাও লাগে না। সার্চটা আমরা নরমালি ইনপুট টাইপ টেক্সট দিয়ে করি, একই কাজ, সেম টু সেম কাজ, কোনো ডিফারেন্স নেই। বুঝি নাই এটা? উইক সপ্তাহে ধরে দেবে। এগুলো নিজেরা ট্রাই করেন, আমি দেখাচ্ছি না এই কারণে, শুধুমাত্র মানে এগুলা অনর্থক, সময় নষ্ট হয়, আর কিছুই না। এগুলো লাগে না, জাস্ট সময় নষ্ট হয়। সেভ করেন, রিলোড করেন, এই যে এখানে ক্লিক করেন, আপনার উইকটাকে ধরতে পারতেছেন। আচ্ছা, এরপরে চলে যাই আমরা বাটন।
বাটনে একটু বোঝার বিষয় আছে বাটনটা। আমি এখানে ইনফরমেশন দিয়ে যখন সাইন আপ করবো তখন সাইন আপ হয়ে যাবে। যেমন এখানে আমি কিছু একটা দিলাম, যখন আমি এখানে ক্লিক করব দেখেন ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। বুঝবো কিভাবে? ফর্মগুলো ফাঁকা হয়ে যাবে, পাশাপাশি একটু ঘুরলি দেবে, এটা পেজটা রিলোড হয়ে যাবে। আচ্ছা, এটা খুব অল্প সময় হবে তো টের পাবেন না, একেবারে মিলি সেকেন্ডের ভিতর হয়ে যাবে। যখন এটা সার্ভারে দেবো তখন একটু সময় নেয়, বাট এখন সময় নিচ্ছে না। আচ্ছা, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে আমার, হ্যাঁ, আমার বিশাল বড় একটা ফর্ম, আমি ফর্মটা পূরণ করে আসতেছি, তো এখন চাচ্ছি যে অনেক দূর পূরণ করে আসে, দেখলাম যে আমার ভুল ইনফরমেশন পাস করা হয়ে যাচ্ছে, দেবো একজনের হয়ে যাবে আরেকজনের, তখন আমার ফর্মটা রিসেট করার প্রয়োজন হয় না? ফর্মটা রিসেট করার প্রয়োজন হয়। সো রিসেট করার জন্য ইনপুট টাইপ রিসেট নামে একটা কথা আছে অলরেডি, কিন্তু এটা আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এটা ব্যবহার করব না। এটা ব্যবহার না করে আমরা ব্যবহার করব বাটন। বাটন এখানে বলে দিলাম রিসেট, আর এই বাটনের সাথে আমি টাইপ দিয়ে দেব রিসেট। ক্লিয়ার? ইনপুট টাইপ রিসেট না দিয়ে বাটন টাইপ রিসেট দেওয়াটা হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড, এটা মানুষে বেশি ব্যবহার করে। সেম টু সেম কাজ। দেখেন এই ভিতরে ইনফরমেশন দিয়ে রিসেট করে দিলেন, পেজটা রিলোড দিল না, ইনফরমেশনও পাস করলো না, কিন্তু মানে রিসেট হয়ে গেল, ফর্মগুলো আবার ফাঁকা হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, আর এটা যেহেতু এই বাটনটার আমি টাইপ দিয়ে দিয়েছি রিসেট, তাহলে এই বাটনটাও ফাঁকা রাখাটা ঠিক না, এটা টাইপ দিয়ে দেবেন, টাইপ করে দেবেন সাবমিট। ওকে, কারণ এই বাটনটা আমরা সাবমিটের জন্য ব্যবহার করতেছি, এই বাটনটা রিসেটের জন্য ব্যবহার করতেছি। আচ্ছা, অনেকদিন আমরা শিখলাম, এরপর আমরা নতুন কিছু শিখে আসি। এটা শিখে আসি, এটা কিভাবে তৈরি করে। মাল্টিপল অপশন, যদি ভুল হয় ওইখানে মাঝে মাঝে লেখা না দিস ইজ রং, সেটা উপরে লেখা থাকে, ওই বক্সটা লাল হয়ে যায়। হ্যাঁ, সেটা ভুলটা চেক করবে কিভাবে? সেটাই তো কি দিয়ে বুঝতে পারছেন? এটা লজিক্যালি কিছু কাজবাজ আছে এখানে, যদি ভুল হয়, ঠিক আছে, আর যদি ভুল হয়, যখন যদির বিষয় যখন চলে আসবে তখন এটা প্রোগ্রামিং এ চলে আসবে, লজিক্যাল এসে চলে আসবে। আর লজিক্যাল মানেই হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ক্লিয়ার? ওগুলো আমরা শিখবো, ভয়ের কোনো কারণ নেই, শিখবো। প্রশ্ন কখন যদি যদিতে আসে তাহলে জাভাস্ক্রিপ্টে দেখবেন। হ্যাঁ, HTML কোনো লজিক খুঁজে বের করতে পারে না। আচ্ছা, এইটা যেটা বলছিলাম, এটা হচ্ছে দেখেন মাল্টিপল অপশন থেকে সিলেক্ট করতে হবে, মাল্টিপল অপশন থেকে আমাকে সিলেক্ট করতে হচ্ছে, তাই না? এটা কিভাবে তৈরি করে? সো এটা তৈরি করার জন্য দেখেন আমরা মুখে মুখে যা বলতেছি, কাজের বেলাও তাই করতে হয়। ট্যাগের নামও সেম টু সেম করে আছে তারা। করতে হয় কি, আমাকে সিলেক্ট করতে হয়। কি থেকে সিলেক্ট করতে হয়? মাল্টিপল অপশন থেকে। আচ্ছা, যেহেতু আমাকে সিলেক্ট করতে হয়, ট্যাগের নামও করে দিয়েছে তারা সিলেক্ট। আচ্ছা, আর সিলেক্ট করতে হয় আমাকে মাল্টিপল অপশন থেকে। তাহলে এখানে যে ট্যাগটা আমরা পাবো সেই ট্যাগটার নাম হচ্ছে অপশন ট্যাগ। ক্লিয়ার? এখানে বলে দেন 1, ডুপ্লিকেট করেন 2, 3, 4, 5। এটা কি কোনো ইনপুটের ভিতর দেওয়া লাগবে না? না, এটা কোনো ইনপুটের ভিতর লাগবে না, এটা শুধু সিলেক্টর অপশন, সিলেক্টিভ কান্ট্রি যেমন থাকে সম্পূর্ণ আলাদা ট্যাগ। সম্পূর্ণ আলাদা ট্যাগ। দেখি আসছে কিনা, চলে আসছে। আমি টোটালটা হচ্ছে সিলেক্ট ট্যাগের ভিতরে থাকবে, আর যে অপশন থেকে আমরা সিলেক্ট করব সেগুলো থাকবে অপশন ট্যাগের ভিতরে। অপশনটা কি আছে? আমি যদি 20 পর্যন্ত নিতে চাই, 20টা লিখতে হবে। একবার এটার অপশন। হ্যাঁ, আছে আছে। লজিক কি বলে বলেন তো, আপনি চাচ্ছেন? ওকে, এখানে আমরা যখন অপশন ট্যাগ নেব, অপশন ট্যাগের সাথে অবশ্যই একটা অ্যাট্রিবিউট নিতে হয়। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু, ওকে। ভ্যালুটা মানে এটা না দেওয়ার আগে তো আসছে আমাদের। বুঝি নাই। মানে ভ্যালু না দেওয়ার আগে টিকটকে আসছে। আসবে আসবে, ঠিক আছে। যেমন এখানে আমি লিখলাম, আমার নাম যদি আমি লিখি, যখন আমি সাবমিট করব, ঠিক আছে, তখন আমার এই ইনপুট থেকে এই নামটা নিয়ে এসে সাবমিট হবে।
ক্লিয়ার, সাবমিট হবে। আর এখানে এখানে আমি যদি চুজ করি 3 চুজ করে যদি সাইন আপ করি বা সাবমিট করি, তখন এখান থেকে 3টাকে নিতে পারে না, এখান থেকে সে 3টাকে নিতে পারে না। এটা শুধু শো থাকে। হ্যাঁ, এটা শুধু শো থেকে যায়, এই ভ্যালুটা সে নিতে পারে না। তখন সে কি নেয়, সে নেয় হচ্ছে যে এখানে আমরা যা দিয়ে দেবো তাই নিয়ে নেবে। এখানে আমি দিয়ে দিলাম 3 ভ্যালু, সাপোজ একটা কিওয়ার্ড আমি লিখে দিলাম। হ্যাঁ স্যার, আমি যদি এখানে 3টাকে সিলেক্ট করি, যখন আমি সাবমিট করব তখন 3 যাবে না, যাবে 3 ভ্যালু। আমি ভ্যালুর ভিতরে যা লিখছি সেটা যাবে, বুঝতে পারছি? আর এই ভ্যালুর ভিতরে কি লিখতে হয়, ভ্যালুর ভিতরে এখানে যা লিখবেন তাই লিখবেন। এই ভ্যালুর ভিতরে লিখতে হয় হচ্ছে 1 2 3 4, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, শুধু নাম্বারিং দিয়ে যাবেন ভ্যালুর ভিতরে। ক্লিয়ার? তাহলে আমি যখন এখান থেকে 3 যখন আমি দিয়ে সাইন আপ করব, তখন পাস হবে হচ্ছে 3 পাস হবে। আচ্ছা, এখানে যেমন হতে পারে SAD T, সানডে, মানডে, টিউসডে, এরকমই তো। এভাবে যখন দিব সেম টু সেম, যখন আমি সানডে দিয়ে যখন সাইন আপ করবো তখন পাস হবে ট্রু, সানডে পাস করবে না, ট্রু পাস করবে, এবং ট্রুকেই আমাকে পাস করতে হবে, ট্রুকেই পাস করতে হয়। কেন হয়, প্রশ্ন যদি করে বসেন তাহলে আপনাকে ডেভেলপমেন্ট শিখাইতে হবে। ক্লিয়ার? আপাতত মনে রাখবেন যে যখন আমরা সিলেক্ট থেকে মানে অপশন থেকে কোন একটা সিলেক্ট করে সেটাকে আমি যখন পাস করব, তখন আমাকে 1 2 3 4 পাস করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর বাকি রইল কি বলেন? আচ্ছা, বাই ডিফল্ট একটা সিলেক্ট করা থাকে, কোনো অসুবিধা নাই। আপনি যেটাকে চাচ্ছেন সিলেক্ট করে রাখতে সেটাকে বলে দেন সিলেক্টেড। 3 নম্বরটা আমি বলে দিলাম সিলেক্টেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে কান্ট্রিতে সিরিয়ালটা কিভাবে? কান্ট্রি 1 2 3 4 দিয়ে করতে হবে, ভ্যালুটা আপনাকে 1 2 3 4 এ পাস করতে হবে, ভিতরে যাই থাকুক না কেন। তখন পাঁচটা আমরা ধরি কিভাবে? হ্যাঁ, চলে আসেন। প্রথম আমরা যেটা দিব, আমি যদি কোনোটাকে নির্দিষ্ট করে সিলেক্টেড না দিয়ে দেই, তাহলে প্রথম যে অপশনটা সেই অপশনটাই সিলেক্ট হয়ে থাকবে। ক্লিয়ার? সেটা তো আমার শো করবে, এখানে যে চলে আসছে। এখন অনেক সময় ব্যাপারটা এরকম হতে পারে যে সে এটাকে সিলেক্ট করে সাইন আপ করে দিল, প্রবলেম না? কারণ এটা তো সিলেক্ট করা যাবে না, করতে হবে আমার অন্যগুলা। সে এটাকে সিলেক্ট করে সাইন আপ করে দিল। ওটা তো এরকম ইউর নেম বা পাসওয়ার্ড মতো রাখতে হবে। কোনটা? এরকম ইউর নেম বা পাসওয়ার্ড হ্যাঁ, ওরকম রাখা উচিত ছিল, এটা ওরকম রাখা উচিত ছিল। প্লেসহোল্ডার এখানে কাজ করে না, প্লেসহোল্ডারের মতো করে রাখা উচিত ছিল। সো আমরা সেভাবে রাখবো। প্রথম আমরা এখানে বলে দেব ডিসেবলড, তার মানে এটাকে সে আর সিলেক্ট করতে পারবে না। ঠিক আছে? যখন আমরা ডিসেবল দিব আরেকটা প্রবলেম হয়ে যাবে যে এটাকে তো সিলেক্ট তো হবেই না, পাশাপাশি এখানে দেখাও যাচ্ছে না, শো করতেছে না। তো শো করানোর জন্য আবার এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার নাম হচ্ছে সিলেক্টেড। তাহলে এই কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, বাট যখন আপনি এখানে ক্লিক করলেন তখন অন্য মানে এটাকে আর সিলেক্ট করতে পারতেছেন না, অন্য কোনো কিছু আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। ক্লিয়ার? আর এই দুইটা অ্যাট্রিবিউট দেখালাম, এই দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে এমন অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটগুলো আপনার ভ্যালু পাস না করলেও চলে, ভ্যালু পাস না করে। যেমন আমরা ভিডিওর সাথে শিখছিলাম অটো প্লে, মিউটেড, লাইক অনেকটা ওরকম। আচ্ছা, হ্যাঁ, সমান সমান লেখা লাগতেছে না। আরেকটা আছে, সেটার নাম হচ্ছে, আরেকটা অ্যাট্রিবিউট দেখাই দিই যেহেতু অ্যাট্রিবিউটের কথা আসছে। রেকর্ড নামে একটা অ্যাট্রিবিউট আছে, রেকর্ড। ওকে, রেকর্ড মানে হচ্ছে যদি আপনি ফর্মটা সাবমিট করতে চান তাহলে সেই ভ্যালুটা আপনাকে দিতেই হবে, যে বলে দিচ্ছে যে ভ্যালুটা আপনাকে দিতেই হবে। আমি এখানে বলে দিলাম যে এখানে নামটা পাস করতেই হবে।
এই যে নামটা ইওর নেম, এখানে আমি একটা অ্যাট্রিবিউট বসাই দিলাম যার নাম দিলাম রেকর্ড। তার মানে যদি এই ফর্মটা আপনাকে সাবমিট করতে হয় তাহলে এটাকে ফিল করতেই হবে আপনাকে, ঠিক আছে? যেই ইনপুটটাকে আপনি রেকর্ড করতে চান, ক্লিয়ার? একটা অ্যাট্রিবিউট। যদি আপনি সিলেক্টটাকে রেকর্ড করতে চান কি করবেন? এই সিলেক্টের সাথে বলে দিবেন রেকর্ড, সিলেক্টের সাথে বলে দিলেন, রিলোড করেন, প্রথমটা ধরবে, এটাকে আমি ফিল করে দেই, সাইন আপ করার ট্রাই করি, সেকেন্ডটাকে ধরতেছে, এটাকে আমি ফিল করে দিলাম, ঠিক আছে? ও আচ্ছা, এখানে এটা সিলেক্ট করা আছে এই জন্য এটাকে ধরতেছে না, সেটাকে সিলেক্ট হিসেবে ধরে নিছে। বাট এটাকেও করা যায়, কিন্তু এটাকে করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে, ওকে? আর এজন্য এটাকে বলা হয় মানে HTML ভ্যালিডেশন। HTML এর মাধ্যমে আপনি ভ্যালিডেট করতেছেন একটা ফর্ম, আর HTML ভ্যালিডেশনের কোনো দাম নেই, HTML ভ্যালিডেশনের কোনো দাম নেই, এজন্য অনেকে এটা শিখায়ও না। কারণ কি দাম নেই? কেন দাম না থাকার কারণ হচ্ছে যা ইচ্ছে তাই না, আপনি আটকাই দিলেন, ধরেন এটা আপনার আটকানো আছে, রাইট বাটন ক্লিক করলাম, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, আমার কোডটা আমার চোখের সামনে চলে আসছে, আমি এখানে ডাবল ক্লিক করে রেকর্ড কথাটা ফালাই দিলাম, এখন সাবমিট করেন, সাবমিট হয়ে যাবে, যে ইউজ করবে সে ওইটা করতে পারবে। এখন বলেন কোনো দাম আছে? যারা মোটামুটি কোনো মতে যারা HTML পারে তারাও এটাকে হ্যাক করে ফেলতে পারে, এজন্য এটার দাম নেই, বাট জেনে রাখা ভালো। এগুলো আমরা করবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যখন রেকর্ড বলে দেবো, সে তখন কোনোভাবে এটাকে ফিল আপ না করে সামনে এগোতে পারবে না, বুঝতে পারছি? আচ্ছা, এই ধরনের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, ওগুলো আমরা আর শিখতে যাচ্ছি না, ওগুলো আমাদের আর প্রয়োজন নেই, দরকার নেই। আপাতত এতটুকু শিখলে আমরা মোটামুটি কাজ করতে পারবো ভালোভাবে। ফর্ম নিয়ে এতটুকু থাক। ফর্ম নিয়ে এর থেকে বেশি যে কাজগুলো, সেই কাজগুলো আমরা পরে শিখবো, ধারাবাহিকভাবে শিখবো, যখন যেটা সামনে চলে আসবে তখন সেটা শিখবো। এই ফর্ম নিয়ে অনেক ভালো ভালো মজার মজার কাজ করা যায়, অনেক মজার মজার কাজ করা যায় কয়েকটা আপনাকে। তাহলে এবার আমরা চলি, আমরা এখন CSS এর দিকে মুভ করি। বুঝতে পেরেছি। আচ্ছা, ইনস্পেক্টের কাজটা আমি এখনো দেখাইনি আপনাদেরকে, ওটার কাজ দেখাবো, ওটা দেখাবো। আমরা শুধুমাত্র দেখছি ভিউ পেজ সোর্স, দেখছি, ইনস্পেক্টর আমি দেখাবো। আচ্ছা, এর আগে আমরা চলে যাই CSS কি জিনিস মোটামুটি সবাই জানেন না? CSS কি জিনিস? CSS হলো একটা ধরেন একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মূলত এটা ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় স্টাইল শিট। স্টাইল শিট ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, CSS ক্যাসকেডিং স্টাইল শিট, ওকে? CSS এর কাজটা কি? CSS এর কাজ হলো HTML এর কন্টেন্ট গুলোকে স্টাইল করা, ঠিক আছে? HTML এর ট্যাগ গুলোকে, কন্টেন্ট বললে অনেকে পেঁচাই ফেলতে পারেন, HTML এর ট্যাগ গুলোকে ধরে ধরে স্টাইল করা। সহজ না, খুব কঠিন কিছু না। CSS এর কাজ হলো HTML এর ট্যাগ গুলোকে ধরে ধরে স্টাইল করে দেওয়া, যে কোনো স্টাইল হতে পারে। আচ্ছা, এই CSS টা আবার তিন প্রকার। CSS টা হচ্ছে তিন প্রকার। CSS টাইপ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইনলাইন CSS, দুই নম্বর হচ্ছে ইন্টারনাল CSS, তিন নম্বর হচ্ছে এক্সটার্নাল CSS। তিনটা। এগুলো পরীক্ষা আসতে পারে, এগুলো অনেকে জিজ্ঞাসা করে, যারা জানেন না তারা লিখে নিতে পারেন। এখন ইনলাইন CSS কাকে বলে? ইনলাইন CSS হলো স্টাইল নামের মানে যেই ট্যাগটাকে আপনি স্টাইল করতে চান সেই ট্যাগের সাথে স্টাইল নামের অ্যাট্রিবিউট লিখে তার ভিতরে যে CSS করা হয়,
যেই ট্যাগটাকে স্টাইল করতে চাচ্ছেন সেই ট্যাগের সাথে স্টাইল নামের অ্যাট্রিবিউট লিখে ওই অ্যাট্রিবিউটের ভিতরে যে সিএসএসটা করা হয়। লেখার ক্ষেত্রে সহজে লিখতে পারেন যে ইনলাইন সিএসএস বলা হয় স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যে সিএসএসটা করা হয়। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যে সিএসএস করা হয় সেই সিএসএস কে ইনলাইন সিএসএস বলে। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যে সিএসএস লেখা হয় বা সিএসএস করা হয় তাকে বলা হয় ইনলাইন সিএসএস। ম্যাম বুঝতেছেন? লিখতেছেন নাকি জানেন? লিখে ফেলেন। বুঝতে পারছি? স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যে সিএসএসটা করা হয়। আর ইন্টারনাল সিএসএস বলা হয় স্টাইল ট্যাগের ভিতরে যে সিএসএস গুলো করা হয়। স্টাইল ট্যাগের ভিতরে যে সিএসএস গুলো করা হয়। ওকে, আর এক্সটার্নাল সিএসএস তো বুঝতেই পারছেন, আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে তার ভিতরে যে সিএসএস করা হয়। আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে তার ভিতরে যে সিএসএস গুলো করা হয়। আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে তার ভিতরে যে সিএসএস গুলো করা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। এখন প্রশ্ন হলো যে এই তিনটা সিএসএস এর ভিতরে কোন সিএসএসটা আমাদের বেশি লাগবে বা কোনটা আমরা বেশি ব্যবহার করব, তাই না? বা কোনটার ফ্যাসিলিটিসটা কি? আচ্ছা, এই তিনটার ভিতরে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা লাগবে হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আর সবচেয়ে কম ব্যবহার করা লাগবে হচ্ছে ইনলাইন সিএসএস। সবচেয়ে বেশি হলো এটা, তারপরে ওটা, তারপরে ওটা। ক্লিয়ার? আর আরেকটা প্রশ্ন থাকতে পারে যে তিনটা সিএসএস এর ভিতরে কোন সিএসএসটা বেশি পাওয়ারফুল, কোন সিএসএসটা বেশি পাওয়ারফুল? এর आंसर হলো প্রথমটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা। বেশি ইউজ করা সবচেয়ে কম ইউজ করা না সেটা বেশি বেশি পাওয়ারফুল। ওটা কাছে স্যার একবার বলেন। যদি বলা হয় যে এই তিনটার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল কোনটা, তাহলে এক নম্বরটা বেশি পাওয়ারফুল, তারপরে দুই নম্বরটা, তারপরে তিন নম্বরটা। পাওয়ারফুলের ক্ষেত্রে সিরিয়াল ঠিক আছে, বেশি পাওয়ারফুলটা কম কেন? ওইটা ট্যাগ এটা হচ্ছে প্রশ্ন যে এটা হচ্ছে সব থেকে কম পাওয়ারফুল কিন্তু এটা সব থেকে বেশি ব্যবহার করি কেন? নিশ্চয়ই কাছে ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিস গুলো কোডিংটা সহজ হয়, এই ফ্যাসিলিটি ইনলাইনে কোডিংটা বেশি কঠিন হয়। কিভাবে কঠিন হয় আর কিভাবে সহজ হয় সেটা প্র্যাকটিক্যালি যখন করব তখন আমি বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে সিএসএস নিয়ে কাজ করার জন্য আমাদেরকে সিএসএস এর সিনট্যাক্সটা বুঝতে হবে। ফার্স্ট সিএসএস এর সিনট্যাক্সটা বুঝতে হবে। এইচটিএমএল এর সিনট্যাক্সের সাথে সিএসএস এর সিনট্যাক্সের কোনো মিল নেই, ওটা সম্পূর্ণ আলাদা টেকনিক। তো সিএসএস এর সিনট্যাক্সটা কি? যেহেতু আমাকে এইচটিএমএল এর ট্যাগ গুলোকে ধরে ধরে স্টাইল করতে হবে, এইচটিএমএল এর ট্যাগ ধরে তো স্টাইল করতে হবে, তার মানে এইচটিএমএল এর ট্যাগটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তার ভিতরে আমাকে স্টাইল গুলো বসাতে হবে। এজন্য প্রথমে আমাকে সিলেক্ট করে আমি সিএসএস বুঝিনি ম্যাম, আবার বলেন। আপনি বলেন আমি এখানে লিখে দিই সিএসএস সিনট্যাক্স। প্রথমে আপনাকে লিখতে হবে সিলেক্টর। প্রথমে সিলেক্টরটা নিতে হবে। সিলেক্টর মানে হচ্ছে এইচটিএমএল এর যে ট্যাগটাকে আপনি স্টাইল করতেছেন সেই ট্যাগটা। ক্লিয়ার? প্রথমে আপনাকে লিখতে হবে কি সিলেক্টর। সিলেক্টর লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সিলেক্টর লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ এই যে সিলেক্টর, এই সিলেক্টরের সাথে আমি কি কি স্টাইল দিতে চাই সব স্টাইল বলবে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। একটা ট্যাগকে তো আমরা নানান স্টাইল দিতে পারি, হতে পারে যেমন ধরুন যে একটা S1 ট্যাগ, আমি বলে দিলাম S1 ট্যাগের কালার হয়ে যাও লাল, একটা স্টাইল। আবার বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যায় ইয়েলো, আরেকটা স্টাইল। আবার বলে দিলাম যে ফন্ট সাইজ হয়ে যাও ধরেন 30 পিক্সেল, আরেকটা স্টাইল।
তার মানে একটা h1 কে কিন্তু আমরা নানান স্টাইল দিচ্ছি। যতগুলো আমরা সিএসএস কোড করব সব আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, লিখবো কিভাবে? তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে আমরা সিএসএস গুলো লিখবো, তো এখানে দুইটা জিনিস লিখতে হবে। প্রথম লিখতে হবে প্রপার্টি। প্রপার্টি প্রপার্টি colon value semicolon। প্রপার্টি colon value semicolon। প্রপার্টি কি? প্রপার্টি কাকে বলা হয়? প্রপার্টি বলা হয়, সহজে মনে রাখার জন্য মনে রাখবেন যে যাকে পরিবর্তন করতে চাই সেটাকে বলা হয় প্রপার্টি। যাকে পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে প্রপার্টি। যেমন আমরা কালারকে পরিবর্তন করতে চাই, যাকে আমরা পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে, বা যাকে বললে মনে হয় একটু কনফিউজড হয়ে যাবেন, যেটি যেটি বলেন তাহলে বুঝতে সুবিধা হবে। যাকে বললে আবার সিলেক্টর বুঝে ফেলবে অনেকে। ওকে, আর পরিবর্তিত রূপকে বলা হয় ভ্যালু। পরিবর্তিত রূপটি হচ্ছে ভ্যালু। পরিবর্তিত রূপ, হ্যাঁ, পরিবর্তিত রূপটি হলো ভ্যালু। ওকে, তো এগুলো মুখস্থ করার কিচ্ছু না, জাস্ট যখন রেগুলার কাজ শুরু করে দেবেন তখন নিজেরা এর থেকে আরো ভালো ডেফিনেশন বের করে ফেলতে পারবেন। জাস্ট আমি আমার মতো করে বললাম। ক্লিয়ার? তো সিলেক্টর বলা হয় HTML এর যে কন্টেন্টটাকে বা যে এলিমেন্টটাকে বা যে ট্যাগটাকে আমরা ধরে কাজ করতে চাচ্ছি, সিএসএস করতে চাচ্ছি, সেটা হচ্ছে সিলেক্টর। যেমন h1 একটা সিলেক্টর, h1 h2 একটা সিলেক্টর, ing একটা সিলেক্টর। ক্লিয়ার? তারপরে ফর্ম একটা সিলেক্টর, এগুলো হচ্ছে সিলেক্টর। আর প্রপার্টি হচ্ছে যে যেটি আমরা পরিবর্তন করতে চাই, এই সিলেক্টরের যাকে আমরা পরিবর্তন করতে চাই, এই সিলেক্টরের কালারকে আমি পরিবর্তন করতে চাই, এই সিলেক্টরের ফন্টের সাইজটা আমি পরিবর্তন করতে চাই। ক্লিয়ার? সো কালারটা হলো প্রপার্টি, আর পরিবর্তিত রূপ যেটা সেটা হচ্ছে ভ্যালু। কারণ কালারটার কি, কালার অলরেডি একটা দেওয়া থাকে, ডিফল্ট ভাবে দেওয়া থাকে না, ওই কালারটাকেই তো আমি পরিবর্তন করে অন্য একটা কালার দিচ্ছি, তার মানে তার রূপটা পরিবর্তন করে অন্য একটা রূপে রূপান্তরিত করতেছি। এই রূপান্তরিত যে রূপটা সেটাই দিতে হবে আমাকে ভ্যালুতে। ডিফল্ট ভাবে দেওয়া থেকে ব্ল্যাক, ব্ল্যাক থেকে করে দেবো রেড। সো রেডটা হচ্ছে ভ্যালু। বুঝতে পারছেন ম্যাম? আচ্ছা, সে এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা প্র্যাকটিক্যালি কাজে চলে যাই। কেন বেশি হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে? আচ্ছা, অসুবিধা নেই, আজকে অল্প একটু দেখাই, তারপরে প্রয়োজনে আমি আগামী ক্লাস আবার দেখাই দেবো। আমি এখানে একটা ফাইল তৈরি করি যার নাম দিলাম css.html, জাস্ট বোঝার জন্য। এগুলোকে কপি করি, কপি করে css.html এর ভিতরে আমি পেস্ট করে দিই। ভিতরে যে কন্টেন্ট, এটা তো দরকার নেই, এটাকে কেটে দিই। আর এখানে বলে দিলাম css। ওকে, আমি একটা কাজ করি, এখানে একটা h1 ট্যাগ নেই, h1 লিখে দিলাম, হেডিং 1 ট্যাগ, সেভ করি, দেন এটাকে ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করি, চলে আসছে। ওকে, এখন এটাকে আমরা স্টাইল করব, সিএসএস করব। তো সিএসএস করার জন্য আমরা জানি অলরেডি সিএসএস 3 প্রকার, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ফার্স্টে আমরা ইনলাইন সিএসএসটা শিখি। ওকে, তো ইনলাইন সিএসএস কাকে বলা হতো, কাকে বলা হয়? ইনলাইন সিএসএস কাকে বলা হয়? স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যে সিএসএসটা লিখি, বা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যে সিএসএসটা লিখি, তাই তো? আচ্ছা, মানে অ্যাট্রিবিউট গুলো তো আমরা ইনস্টল করব, সেটা কি ইনলাইন সিএসএস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউটের ভিতরে। অ্যাট্রিবিউট কোথায় লিখবো? ওপেনিং ট্যাগের ট্যাগ নেমের পরে।
ওকে, সো এখানে আমরা নিয়ে ফেলি স্টাইল। আচ্ছা, আমার লেখা কোথায় লিখতে হবে সেই জায়গাটা আমরা পেয়ে গেছি। দেন আমাকে এখন সিএসএস এর সিনট্যাক্সটা ফলো করতে হবে। যেহেতু আমরা ইনলাইন সিএসএস লিখতেছি, কোথায় লিখতে হবে সেটা আমরা পেয়ে গেছি। এখন শুধুমাত্র আমাকে সিনট্যাক্সটা ফলো করতে হবে। সিনট্যাক্সের ভিতরে কি ছিল? সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে প্রপার্টি এবং ভ্যালু। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, যখন আমরা ইনলাইন সিএসএস লিখি সেক্ষেত্রে আমাকে আর সিলেক্টরটা লিখতে হয় না, কারণ এখানে সিলেক্টর বলার কোনো প্রয়োজন নেই, আমরা তো ওই ট্যাগের উপরেই লিখতেছি। বুঝতে পারছি? যখন আমরা ইনলাইন সিএসএস লিখি তখন আমার সিলেক্টরটা লেখার প্রয়োজন হয় না, কারণ হলো আমরা তো ওই ট্যাগের উপরেই সিএসএস টা লিখতেছি, সে অটোমেটিক্যালি ধরে নেয়। হ্যাঁ, সিলেক্টরটা হচ্ছে h1। বুঝতে পারছি? h1। আচ্ছা, 2 নম্বর কথা হলো যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমাকে দিতে হয় না ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে। এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে এই কোটেশনের স্থলাভিষিক্ত হয়ে যায়। কোটেশনটা সেকেন্ড ব্র্যাকেটের স্থলাভিষিক্ত হয়ে যায়, আমাকে লিখতে হয় না। জাস্ট আমাকে লিখতে হবে প্রপার্টি এবং ভ্যালুটি। বুঝতে পারছি কেমন জানি বিষয়টা? যখন আপনি এইভাবে লিখবেন স্টাইল অ্যাট্রিবিউট লিখবেন তখন এভাবে তো লিখি আমরা, তাই না? এই স্টাইল যখন আমরা ইনলাইন লিখতেছি তখন এই কোটেশনটা কেমন জানি এই দুইটার কাজ করে দেয়। ক্লিয়ার? এজন্য এটা লিখতে হয় না, জাস্ট আমরা লিখবো হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু। সো প্রপার্টি কিভাবে লিখতে হয়? প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিকোলন, এভাবে লিখতে হয়। সো এখানে একটা প্রপার্টির নাম বলেন। প্রপার্টি কাকে বলা হয়? যাকে আমি পরিবর্তন করতে চাই। এই ট্যাগটার কি পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে প্রপার্টি। যেমন ফন্ট সাইজ। ওকে, প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ। মজার বিষয় হলো যে আমরা যে ধরনের কাজ করি না, প্রপার্টির নাম সেম টু সেম সেই ধরনের নামই হয়। কালারের জন্য প্রপার্টির নাম কালার, সাইজের জন্য প্রপার্টির নাম ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য প্রপার্টির নাম ব্যাকগ্রাউন্ড কালার, উইথের জন্য প্রপার্টির নাম উইথ, হাইটের জন্য হাইট। তো মনে রাখার জন্য খুব কষ্ট করতে হবে না। ওকে, তো সাইজের জন্য পাই হলো ফন্ট সাইজ। সরি, এই চলে আসছে হাইফেন, স্পেস দেওয়া যাবে না, কোথাও স্পেস দেওয়া যাবে না। আর ভ্যালুর এখানে আমি বলে দিলাম কত দেওয়া যায় বলেন? 30। আচ্ছা, তো এক্ষেত্রে দেখেন যে ফন্ট সাইজ যখন আমরা দিব, যখন সিএসএস এর মাধ্যমে আমি কোনো ইউনিট ব্যবহার করব, যখন ইউনিটের নামটা আমাকে বলে দিতে হবে। ক্লিয়ার? এইচটিএমএল এ ইউনিটের নাম বলতে হতো না, কারণ এইচটিএমএল শুধুমাত্র পিক্সেল ছাড়া কিছু চেনেই না। তো সেক্ষেত্রে ইউনিটের নাম বলে দিলেও সে পিক্সেল পাবে, না বলে দিলেও সে পিক্সেলই পাবে। কিন্তু সিএসএস অনেক ধরনের ইউনিট নিয়ে কাজ করে, ইঞ্জিন নিয়েও কাজ করতে পারে, পিক্সেল নিয়ে কাজ করতে পারে, তারপরে ইএম নিয়ে, আরএম নিয়ে, পিটি নিয়ে, অনেক কিছু নিয়ে কাজ করে সে। তো এই জন্য এখানে অবশ্যই আপনাকে ইউনিটটা বলে দিতে হবে, কোন ইউনিটে আপনি দিতে যাচ্ছেন। ক্লিয়ার? তো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, দেখেন একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, পিটি আর পিএস একটু ডিফারেন্স আছে, একটু ছোট হয়ে গেছে না? টের পাইছেন একটু ছোট হয়ে গেছে? বুঝতে পারেন না হয়তো। আমি একটা কাজ করি, এখানে 30-এর জায়গায় করে দিই 70, 6 পিক্সেল ছোট হয়ে যায়, এই জন্য চোখে পাচ্ছে না। কারণ S1টা ডিফল্ট ভাবে 36 পিক্সেল দেওয়া থাকে, তা আমি দিয়ে দিয়েছি 30 পিক্সেল, একটু যারা ছোট হয়ে গেছে। ওকে, 70 পিক্সেল যেন বড় হয়ে গেল। বুঝতে পারছি? তো এইখানে দেখেন আমি একটা প্রপার্টি এবং একটা ভ্যালু আমি শেষ করছি, আরেকটা ব্যবহার করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে চাই। সো ফন্টের কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি করে দেখি। শুধু কালার চেঞ্জ, যদি লেখার কালার চেঞ্জ করতে চান তাহলে শুধু কালার। আচ্ছা, দেখতেছি কিভাবে চেঞ্জ হয়। সো কালার করে দিলাম
রেড। আচ্ছা, এখানে দেখেন যে একটা অ্যাট্রিবিউট যখন শেষ করছি তখন এখানে একটা স্পেস দেওয়াটা স্ট্যান্ডার্ড। ওকে, স্পেস না দিলেও কাজ করবে, বাট স্পেস দেওয়াটা স্ট্যান্ডার্ড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কালারটা পরিবর্তন হয়েছে না? এবার চলেন ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করি। ব্যাকগ্রাউন্ড, এখানে শুধু ব্যাক কালার লিখলে হবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। আমরা যখন অ্যাট্রিবিউট লিখতাম তখন বিজি কালার লিখতাম, আর এখানে ফুল ব্যাকগ্রাউন্ড কালার। মোবাইল বাজে কাল, মোবাইল বাজে মনে হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ক্লিয়ার? দেখি কি হয়, রিলোড করি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে এখানে কেন সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা সে ব্লক হয়ে গেল, কেন হলো? অ্যানসার দেন। অ্যানসার অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনাদের। ট্যাগ দুই প্রকার ছিল না, একটা আছে ব্লক ট্যাগ আর একটা ছিল ইনলাইন ট্যাগ। ব্লক ট্যাগ কাকে বলা হয়? কন্টেন্ট লেখাটা যতটুকু হোক না কেন সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করে রাখে, ব্লক ট্যাগ। আর ইনলাইন ট্যাগ হচ্ছে যতটুকু লেখা অতটুকু জায়গা সে দখল করবে, ক্লিয়ার? আচ্ছা, আমি কনফিউশন দূর করার জন্য আমি একটা ইনলাইন ট্যাগ নেই, এখানে সমস্যা নেই। আমরা যতগুলো হেডিং ট্যাগ শিখছি সবকটাই ব্লক ট্যাগ। যেমন এখানে আমি একটা স্প্যান নামে একটা ট্যাগ শিখছিলাম, আমরা মনে আছে? বা কি বলা যায়, স্ট্রং, দিস ইজ স্ট্রং ট্যাগ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, আসছে, ছোট হয়ে গেছে। আমি একটা কাজ করি, এটাকে এত বড় না দিয়ে এটা ছোট করে দিই, 20 পিক্সেল দিই, ছোট করে দিলাম। এবার জুম করি, এটা হচ্ছে আমার স্ট্রং ট্যাগ। সেম টু সেম স্ট্রং ট্যাগের উপর আমি ইনলাইন সিএসএস করব। সো এখানে আমাকে লিখতে হবে ফার্স্টে কি, স্টাইল অ্যাট্রিবিউট, দেন তার ভিতরে জাস্ট প্রপার্টি আর ভ্যালু লিখতে হবে, কারণ এখানে সিলেক্টরের প্রয়োজন নেই, সেকেন্ড ব্র্যাকেটও আর প্রয়োজন নেই। সিলেক্টরের ভিতরে লিখে দিলাম সাপোজ কালার করে দিলাম গ্রিন। এই মাঝখানে যদি স্পেস দিতে চান কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, আমি দেখাবো একটু, মানে পরে দেখাবো, অসুবিধা নেই। বাট এই ভ্যালুর ভিতরে বা এই প্রপার্টির ভিতরে যেন কোনো স্পেস না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করুন, দিবেন। এখানে স্পেস দিলে কখনোই শো করবে না, কারণ এটা একটা রং হয়ে যাবে, রং অ্যাট্রিবিউট হয়ে যাবে। ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা চলে যাবে। আচ্ছা, একে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি তো কি হয়। ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম রেড, সেভ করলাম। পার্থক্য এবার বুঝতে পারছেন? এটার ব্যাকগ্রাউন্ড কালার লেফট থেকে রাইট পর্যন্ত পাইছে, তার মানে এই ট্যাবটা যতটুকু জায়গা মানে দখল করে আছে ততটুকু জায়গা সে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করে দিয়েছে। আর এই ট্যাবটাও সে যতটুকু জায়গা দখল করছে ততটুকু জায়গায় সে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করে দিয়েছে। এবার ক্লিয়ার? ইনলাইন ট্যাগ আর ব্লক ট্যাগ বোঝা খুবই জরুরি, না হলে ডিজাইন করতে পারবেন না, খুবই জরুরি। আচ্ছা, এইবার আমরা চলে আসি, একটা কাজ করি, আমরা অনেকগুলো S1 ট্যাগ লিখি। S1 হেডিং ট্যাগ। অনেকগুলো হেডিং ট্যাগ না? আমি উপরের ট্যাগটাকে আপাতত কমেন্ট করে রাখি, প্রথম যেটা আমরা ডিজাইন অলরেডি করছি কমেন্ট করে রাখি, এটাকেও আমরা কমেন্ট করে রাখি। কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়। নোটপ্যাড এটা ব্র্যাকেটও কাজ করে, সাবলাইম টেক্সটও কাজ করে, আবার এসব কাজ করে, ভিএস কোডও কাজ করে। কন্ট্রোল শিফট ডি ভিএস কোডে। আচ্ছা, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা হেডিং আমি নিয়েছি। একটু খেয়াল করেন, ম্যাম যেটা প্রশ্ন করছিলেন যে এটার ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচেয়ে বেশি কিন্তু সবচেয়ে কম আমরা কেন ব্যবহার করব, ঠিক আছে?
এর একটা অ্যান্সার হলো আমি এই যে চারটা ট্যাগের কালার আমি লাল করব। এখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ট্যাগের উপরে আমাকে সিএসএস করতে হবে। যদি আপনার ওয়েবসাইটে 50টা S1 ট্যাগ থাকে তো 50 বার সিএসএস করবেন। ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে 50 বার আপনি সিএসএস করবেন, তো একটা ডিফিকাল্ট বিষয় না, কষ্টকর জিনিস। তারপরে বোঝার ক্ষেত্রে আমি করি স্টাইল কালার রেড, সেভ করলাম, রিলোড করি, রেড হয়ে গেছে কালার। এই কাজটা যদি আমি ইন্টারনাল সিএসএস করতে চাই, ইন্টারনাল সিএসএস এ সেক্ষেত্রে কি হয়, ইন্টারনাল সিএসএস করার জন্য কি করতে হবে, ইন্টারনাল সিএসএস কাকে বলে, স্টাইল ট্যাগের ভিতরে যে সিএসএস গুলো লিখি, তাই না? তার মানে আমাকে একটা স্টাইল ট্যাগ নিতে হবে, স্টাইল ট্যাগ নিতে হবে। আচ্ছা, এখন আমাকে একটু কষ্ট করে বলেন যে স্টাইল ট্যাগটা কি এমন কোন ট্যাগ যে ট্যাগের ভিতরে যে কন্টেন্ট গুলো লিখবো সেই কন্টেন্ট আমার ব্রাউজারে শো করানো লাগবে? যেমন AS1 একটা ট্যাগ, বুঝাতে পারিনি? AS1 একটা ট্যাগ যার ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা আমার ব্রাউজারে শো করানো লাগবে। P একটা ট্যাগ, তার ভিতরে যা কিছু লিখবো ব্রাউজারে শো করানো লাগবে। স্টাইল কি আমার এমন একটা ট্যাগ যার ভিতরে যা কিছু লিখবো ব্রাউজারে সেটাকে শো করানো লাগবে, শো করাইতে হবে। বুঝেননি? আপনি বোঝেননি প্রশ্নটা? লাগবে তো না? আমি তো এই যে কালার রেড এই কথাটা তো আমি ব্রাউজারে শো করাবো না, বাট কালার রেডের যে ইফেক্টটা সেই ইফেক্টটা আমার শো করবে, বাট কোডগুলো তো শো করবে না, তাই না? আচ্ছা, তো এজন্য আমি অলরেডি বলছিলাম যে আমার কখনো কখনো এমন কিছু কোড লিখতে হবে বা এমন কিছু ট্যাগ লিখতে হবে যে ট্যাগগুলো আমি শো করাতে চাচ্ছি না, যে ভ্যালুগুলো ট্যাগের ভ্যালুগুলোকে বা কন্টেন্ট গুলোকে আমি ব্রাউজারে শো করাবো না, কিন্তু তার ইফেক্টটা ব্রাউজারে থেকে যাবে। এই সমস্ত ট্যাগ লিখতে হয় হেড ট্যাগের ভিতরে। বুঝতে পারছি? ট্যাগ তো শো করে না, ট্যাগের ভ্যালু তো শো করে। সব ট্যাগের ভ্যালু শো করে ব্রাউজারের ভিতরে। যেমন টাইটেলের ভিতরে আমি ভ্যালু লিখছি ক্লাস 6, এটা কি শো করছে? এটা কি আমার কন্টেন্ট এরিয়া শো করছে ব্রাউজারে? শো করছে কোথায়? একদম হেডে। বুঝতে পারিনি? বোর্ডের ভিতরে লিখতে হবে। আমরা যা কিছু শো করাতে চাই সব লিখতে হবে বোর্ডের ভিতরে। আচ্ছা, এখন আমরা স্টাইল ট্যাগটা লিখবো হচ্ছে হেডের ভিতরে। যদি বিষয়টা নাও কেউ বুঝেন, এতটুকু মুখস্থ করে রাখেন যে আমরা স্টাইল ট্যাগটা লিখবো বোর্ডের ভিতরে, হেডের ভিতরে। আমি যদি এটাকে বোর্ডের ভিতরে লিখি তাও কাজ করবে, যদি একদম HTML এ পরে গিয়ে লিখি তাও কাজ করবে। আমরা যেখানে বসে সেখানে লিখতে পারি, কাজ করবে, বাট এটা করা যাবে না কখনো। স্ট্যান্ডার্ড একটা রুলস আছে। ডেভেলপারের জন্য না, এটা অনেক ক্ষেত্রে কাজ নাও করতে পারে। দেখা যাচ্ছে সার্ভারে তুললেন, সার্ভারে তোলার পর কাজ করতেছে না ঠিকঠাক মতো, প্রবলেম হয়ে দাঁড়ায়। আচ্ছা, সো আমরা যেহেতু ইন্টারনাল সিএসএস করব, আমরা সিএসএস করার জায়গাটা পেয়ে গেছি, কোথায় করব সেটা পেয়ে গেছি। এখন জাস্ট আমাকে সিনট্যাক্সটা ফলো করতে হবে। ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা সিনট্যাক্সটা ফলো করছিলাম, বাট কিছু কাটছাট করে নিয়েছিলাম, সিলেক্টরটা বাদ দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটটা বাদ দিয়ে কাজ করছিলাম। আর ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে পুরো সিনট্যাক্সটা আমার লাগবে, তো চলেন আমি এখানে সিনট্যাক্সটা লিখে রাখি বোঝার সুবিধার্থে। আচ্ছা, একটা কাজ করি, এভাবে থাক। আচ্ছা, এখন এই সিলেক্টরের জায়গা আমাকে বলে দিতে হবে আমি কোন ট্যাগটাকে সিলেক্ট করতে চাই। বুঝতে পারছি? দেখেন এখানে আমি চারটা AS1 কে আমি কালার করছিলাম রেড। আমি চাচ্ছি যে AS1 গুলার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাক ইয়েলো, AS1 গুলার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাক ইয়েলো। তখন সিলেক্টরের জায়গা বলে দেন H1। ক্লিয়ার? প্রপার্টি মানে হচ্ছে যা আমি পরিবর্তন করতে চাই। কি পরিবর্তন করতে চাই? ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দিয়ে দিতে চাই আমি ইয়েলো। অবশ্যই শেষে একটা সেমিকোলন দিবেন। এখানে আমার কিছু এক্সট্রাকশন দেওয়া আছে, এজন্য কালার এরকম হয়ে যাচ্ছে। এটা আমি পরে আপনাদের বলে দেবো, অসুবিধা নেই। দেখেন আমি মাত্র একটা লাইন লিখলাম, আমার যতগুলো AS1 সবগুলো কালার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে। আমার কোড লেখার পরিমাণ কমে আসছে না?
অনেক কমে আসছে। একইভাবে এখানে তো আমি একটা ভ্যালু দিয়েছি, এখানে তো আমি আরো অনেক ভ্যালু দিতে পারি। যেমন আমি বলে দিতে পারি ফন্ট সাইজ করে দিলাম 22 পিক্সেল, ছোট হয়ে আসছে। এখন এই সবগুলো যদি আমার প্রত্যেক লাইনে লিখতে হতো তখন বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত। ক্লিয়ার? সো একটা অ্যান্সার পেয়ে গেছি যে আমরা এই ইনলাইন সিএসএস না করে ইন্টারনাল সিএসএস কেন ব্যবহার করব। ইন্টারনাল সিএসএস এর পাওয়ার তো একটু কম, এটা আগামী ক্লাসে আমি দেখাবো যে কেন পাওয়ার কম। পাওয়ার কম থাকলে কি হয় না হয় আগামী ক্লাসে দেখাবো। বাট এতটুকু তো জানি যে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার ইনলাইন সিএসএস থেকে কম। তারপরেও কেন আমরা ইন্টারনালকে বেশি ব্যবহার করবো ইনলাইন থেকে, এর একটা আনসার হলো যে যদি আমি ইন্টারনাল লিখি তাহলে আমার কোড অনেক কম লেখা লাগে, আর যত কোড কম লিখবো তত বেশি ভালো, তত স্ট্যান্ডার্ড। ঠিক আছে? এটা স্পিডও পাবে ভালো, কাজও করবে ভালো, এবং এডিট করতে অনেক সুবিধা হয়। আচ্ছা, আসলে ব্যাকগ্রাউন্ড কালারের ব্লুর পর ইউরোর আগে আমাদের স্পেস দিতে হবে। এটা না দিলেও চলবে, দিলেও হয় না দিলেও হয়। সো